এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, আর এক ছিল চমচম। এই নিয়ে আজ আমাদের চড়ুইবেতি আনএডিটেটের গল্প। গল্প নাকি ইতিহাস? ইতিহাস নাকি জনশ্রুতি? জনশ্রুতি নাকি সেফ আজগুবি কথা? আজগুবি কথা নাকি ছেলে ভোলানো গল্প? আবার সেই গল্প নাকি ইতিহাস? আসলে গল্প, ইতিহাস, জনশ্রুতি সবই কোথায় মিলেমিশে এক হয়ে যায় পথ চলতে চলতে। ইতিহাস চলতে চলতে ক্ষয়ে নানাভাবে বিস্তৃত হয়ে, নানাভাবে সম্পৃক্ত হয়ে তৈরি হয় কোনো জনশ্রুতি। আবার কোনো জনশ্রুতি দীর্ঘ পথ চলতে চলতে ইতিহাস হয়ে যায়। আমরা আজ সেই দুই ইতিহাসের খোঁজে যাচ্ছি, দেবী চৌধুরী রানী আর বেলাকোপার চমচম। দুইয়ের সঙ্গে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা শেষে বলছি। তবে ইতিহাসের প্রামাণ্য তথ্য আজ আমাদের তুলে ধরার সাধ্য নেই, বা আমরা সেই চেষ্টাও করছি না। আমরা স্রেফ পথে চলতে চলতে যেটুকু দেখব, যেটুকু শুনব, আর জনশ্রুতি যেখানে যা আছে তাই আজকে আমরা সবাই মিলে শুনবো এবং দেখব। আসুন, চড়ুইবেতি আনএডিটেডের এবারের গল্পে দেবী চৌধুরী রানী এবং বেলাকোপার চমচম। রবীন্দ্রনাথ লিখেছেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। মনের ভেতর মন্দির আছে, আবার মন্দিরে আছে মনের মানুষ। জনশ্রুতি রয়েছে শিকারপুরের এই মন্দিরটি 250 বছর আগে তৈরি। তখন এই এলাকা ছিল ঘন জঙ্গলে ভরা। আসুন দেখি এই মন্দিরের ভেতরে কারা রয়েছে, কে কে রয়েছে। মন্দিরেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল শিকারপুরের এক আদি বাসিন্দার, যিনি ছোট থেকে এই মন্দির দেখেছেন এবং বাবা ঠাকুরদার কাছে মন্দির সম্পর্কে অনেক অনেক গল্পও শুনেছেন। আসুন শুনি তারা কিভাবে এই মন্দিরের ভেতরের দেবদেবী, ব্যক্তিত্ব যাই বলুন না কেন, তাদেরকে চেনেন, তাদের থেকে আমরা চিনি। আসুন। এটি সাদা দেখা যাচ্ছে, ইনি একটু দেখা যাচ্ছে যে ভবানী পাঠক, আর ইনি এই পাশে হচ্ছে দেবী চৌধুরী রানী। তার এই দিকে এই পাশে হচ্ছে আপনার গঙ্গা দেবী তিস্তাবুড়ি। তারপর আবার ওই যে আপনার ডান পাশে হচ্ছে আপনার রঙ্গলাল সিদ্ধ পুরুষ, আর দুইটা আপনার প্রহী। ইনি গঙ্গা দেবী আর তিস্তাবুড়ি। এই দুজন। ইনি হচ্ছে দারোয়ান। এনার নাম আছে কোনো? নাম এদের না, সেটা বন্দুক রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে বন্দুক রয়েছে। আচ্ছা, আর এই ওনারা? ইনারা হচ্ছে রঙ্গলাল, ইনি হচ্ছে সিদ্ধ পুরুষ। ইনি রঙ্গলাল, সিদ্ধ পুরুষ, ইনি হচ্ছে সিদ্ধ পুরুষ। এরা হচ্ছে কারা? মানে এরা ভবানী পাঠক দেবী চৌধুরীর সঙ্গে কিভাবে সম্পর্কিত? এদের টিম ছিল একটা, বুঝলেন? এদের টিম থাকার কালে এদের টিম ছিল 10টা। তো এরা হলো ভবানী পাঠক, আর এই ভবানী পাঠক অ্যাকচুয়ালি ছিল ডাকাত। তো ডাকাত ছিল আগে রাজাদের লুট মারে গরিব লোককে দাঁড় করতো। তো এই যে আপনি রঙ্গলালের কথা বলতেছেন, রঙ্গলাল ছিল ভবানী পাঠকের, মনে করেন ওনার একটা মানে ডানে হাত মতন ছিল, মানে যে ভবানী পাঠক থেকে সব মানে শুদ্ধ মানে লড়াই করা, যুদ্ধ করা কিভাবে, ওনার একটু গার্ড মানে ডান হাত ছিল। আর ইনি হচ্ছে সিদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষ ইনাদের মানে টোটাল আপনাদের 10টা যেটা গ্রুপ দেখতেছেন, এখানে শিয়ালও আছে, বাঘও আছে, দুই পাশে দারোয়ানও আছে। এদের টোটাল প্রায় 10টা গ্রুপ ছিল ইনাদের। সিদ্ধ পুরুষ তো গান গাইতে? হ্যাঁ, গান গাইতে উনি। কখন কখন পুজো হয় এইখানে? পুজো হয় আমাদের একটা আষাঢ় মাসে, যেটা আমাদের পূজা হয় ভবানী পাঠকের, যেটা আমরা পূজা দিই, সেটা আষাঢ় মাসে হয়। আর একটা আমরা মে মাসে, এটা ঠাকুর আমাদের বোধহয় উদ্বোধন হয়েছিল, সেটা আমাদের একটা বাসের পূজা মে মাসে হয় 1 তারিখ। এমনি তো প্রতিদিন পুজো হয়। আর আমাদের ভোগ টোক যারা মনে করেন কেউ যদি মানসা থাকে, সেইখানে ভোগ টোক দেয়।
আর যদি কাউ বলে মানসা থাকে বলে আমি এখানকে লোককে মানে কিছু লোককে খিচুড়ি খাওয়াবো, তাহলে ওদেরই একটা মানে মানসা করা থাকে যে এসে লোকজনকে খিচুড়ি খাওয়ায়। আর আমার বিশেষ হলো এখানে সব থেকে হলো আমাদের এখানে ভোগ টোগ হয় দুর্গাপূজার সময়, যে আমাদের 2 দিন ধরে খিচুড়ি হয়, এই লোককে যে খিচুড়ি খাওয়ানো হয়। আমি এখানকার কেয়ারটেকার। আমি এখানে দীর্ঘদিন মোটামুটি ধরেন 8 বছর ধরে আমি এখানে আছি। আমার তো জন্ম এইখানেই, কিন্তু এইখানে আমি মন্দিরে দেখাশোনা মানে থাকি। আমি মোটামুটি 8 বছর হয়ে গেল। আপনি ছোট থেকে মন্দিরটা দেখছেন? হ্যাঁ, ছোট থেকে দেখছি। এখানে হাট ছিল, এখানে মানে সন্ন্যাসী হাট বলতো। এই মন্দিরটা কাদের? এই মন্দিরটা এখানে কাদের বলতে এটা তো না, এখানে টোটাল আপনাদের বৈকুণ্ঠপুর ফরেস্ট ছিল। এখানে বলতে গেলে বাড়িঘর কিছু ছিল না। তো আমরা তো এখানে অনেক ছোট, তখন জঙ্গল, এখানে বৈকুণ্ঠপুর ফরেস্ট ছিল। তো ফরেস্টের মাঝখানে বোধহয় এই মন্দিরটা ছিল, আমরা শুনছি কিন্তু দেখি নেই। আমরা তো পরে দেখেছি এখানে হাট ছিল, যে সন্ন্যাসী হাট, তারপরে হয়েছে শিকারপুর হাট। এই যে দেবী চৌধুরানী, ভবানী পাঠক, এরা কারা? মানে এদের সম্পর্কে আপনারা কি জানেন? এদের সম্পর্কে আমরা তো অত জানি না, তাও যা শোনা কথা আর কি। ভবানী পাঠক ছিল একদিনে আমাদের মতো সাধারণত মানুষ ছিল, লুটমার করে মানে গরিব লোককে উনি দান করতো আর কি। আর দেবী চৌধুরানী? দেবী চৌধুরানী ছিল এক জমিদারের মেয়ে ছিল উনি। তো জমিদারের মেয়ে ছিল উনি, তখন একটা মানে এই রাজার একটা ছেলের সাথে বিয়ে হওয়ার পরে একটা বাড়িতে কি সম্পর্ক বেঁধে কেচেল টেচেল হয়ে যখন দেবী চৌধুরানীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তখন বের করা দেওয়ার পরে এই বৈকুণ্ঠ ফরেস্ট জঙ্গলে ঘুরার পরে তখন ভবানী পাঠকের সাথে উনার দেখা হয়। দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলো তোমার কি বলে, এরকম ওই নিজের ইয়েটা বললো। তখন ভবানী পাঠক ওকে মেয়ে হিসাবে আশ্রয় নিল, যে আজকে তুমি আমার কাছেই থাকো, তো আজকে তোমাকে মেয়ে হিসাবে আমি গ্রহণ করলাম। আপনারা তো চা বাগানেই বড় হয়েছেন? হ্যাঁ, আমার চা বাগানে বড় হয়েছে। চা বাগানের যারা চা শ্রমিক যারা থাকে, তারা এখানে মন্দিরে এসে পুজো দেয়? হ্যাঁ, আসে। বাইরে পুজোটা আসে, দিল্লি থেকে আসে, কলকাতা থেকে আসে, 3-4টা গ্রুপ আসে। আর এমনি ছুটির দিন তো আরো বেশি করে লোক আসে। দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের মন্দিরটি প্যাগোডার ধাঁচের তৈরি। এই মন্দিরের দুপাশে রয়েছে দুটো আরও মন্দির, দুটোই কালী মন্দির। এই লালটা হচ্ছে, আর এই কালোটা, আর এই সাদাটা। যখন আষাঢ় মাসে আমরা গ্রাম পুজোটা করি না, এই ভবানী পাঠকের পিছনে, আর পিছনে যে আর দেখতেছেন ছোট ছোট ওই গ্রাম থানগুলো, তখন এই পূজাটা তখন আমাদের এই ঝান্ডাটা লাগে গ্রাম পুজোর। এটা কিসের মূর্তি? এটা নন্দী বাবা। আচ্ছা, শিব ঠাকুরের যেমন থাকে? হ্যাঁ, শিব ঠাকুরের যেমন। ইতিহাস, জনশ্রুতি এবং বিশ্বাস মিশে রয়েছে এই শিকারপুরের চা বাগানে, যেখানে দেবাদিদেব মহাদেবের কোনো মন্দিরের মতোই নন্দী বাবা রয়েছে। সেই নন্দী চেয়ে রয়েছে ভবানী পাঠকের মূর্তির দিকে। শিকারপুর চা বাগানে পৌঁছতে হলে বেলাকোপা দিয়ে আসতে হবে। জলপাইগুড়ি এবং শিলিগুড়ি শহরের মাঝামাঝি এই জনপদ বেলাকোপা, যে জনপদ সাক্ষ্য নিয়ে চলছে আরও একটি ইতিহাসের। ইতিহাস নাকি রূপকথা বা নস্টালজিয়া, দেশভাগের ব্যথা। শিকারপুর থেকে বেরিয়ে বেলাকোপার বটতলার রাস্তা ধরে সোজা জনপদের ভেতরে চমচমের শহর আপনাকে স্বাগত জানাবে, যে চমচমের রসে, খিদের সুগন্ধে, বর্ণে মিশে রয়েছে ওপার বাংলার জল হাওয়ার অনুভূতি। কেমন সেই গল্প? ময়মনসিংহের টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর ধারে পোড়াবাড়ির চমচমের খ্যাতি ছিল 19বিংশ শতাব্দীর গোড়া থেকে। দেশভাগের সময়ে চমচম তৈরির সঙ্গে যুক্ত দুজন
দুই বন্ধু ধীরেন সরকার এবং কালিদাস দত্ত চলে আসেন নিজের ভিটে মাটি ছেড়ে। সাত পুরুষের ভিটে ছাড়া হলেও পেশা ছাড়া হলো না। দুই বন্ধু বেলাকোবাতে এসে সেই চমচম বানানো শুরু করলেন। সেই থেকে বেলাকোবা শহরের বা বেলাকোবা জনপদের ইতিহাসের সঙ্গে গেঁথে গেল চমচমের ইতিহাস। বেলাকোবার শিকারপুরের দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের মন্দিরের সঙ্গে সঙ্গে হাত ধরে চলছে চমচমের ইতিহাস, টাঙ্গাইলের পোড়ো বাড়ির চমচমের ইতিহাস। বেলাকোবা শহরের জীবন্ত ইতিহাস, টাঙ্গাইলের পোড়া বাড়ির ঘটনার চমচম। সেই এখন বেলাকোবায় মিষ্টির দোকান অনেক রয়েছে, তার স্বাদও ভালো, কিন্তু সেই যেই দুজন আদি স্রষ্টা বেলাকোবায় টাঙ্গাইল ঘরানার, তাদের ভিয়েন থেকে বেরোনো চমচম, সেই চমচমের অবিস্মরণীয় রহস্যময় স্বাদ, তার গন্ধে ওপার বাংলার জল হাওয়ার অনুভূতি, তাই কি তাকে অবিস্মরণীয় করেছে? এবং সঙ্গে রয়েছে চমচম বানানোর পদ্ধতি, যে চমচম মুখে দিলে মনে হবে মৌমাছির কুঠুরির মতন ছোট 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 মৌচাকের কুঠুরি থাকে যে মৌমাছির, তার ভেতর থেকে বুঝি সমুদ্রের মতন স্রোতের মতন রস বেরিয়ে আসছে। কিভাবে বানানো হয় সেই চমচম? নিশ্চয়ই কিছু সিক্রেট কিছু রেসিপি আছে। যাই হোক, সেসব জানা আমাদের হয়তো পরে কোনো সময় জানতে পারবো। আমরা আগে ইতিহাসের সাক্ষী থাকি। তবে একবার দেখিনি কিভাবে চমচম বানানো হয়। গ্যাসে নয়, ভাটিতে নয়, বেলাকোবার চমচম বানানো হয় কাঠের উনুনে। কেন? সে শুনুন। যে আসল স্বাদটা, লাকড়িতে যে স্বাদটা মানে হবে, হিটটা হবে, সেই হিটটা আপনার ভাটিতে হবে না। আমার হিটটা লাগবে কড়াইয়ের উপর দিয়ে। আচ্ছা, আমরা কথা বলছিলাম টাঙ্গাইল থেকে আসা কালিদাস দত্তের ছেলে সন্তোষ দত্তের সঙ্গে। বাংলাদেশ তো বলতে না, পূর্ব পাকিস্তান। আমরা বাংলাদেশ থেকে ইদানি হলো পূর্ব পাকিস্তান। আমাদের টাঙ্গাইল মানে টাঙ্গাইলের বাড়ি ছিল। টাঙ্গাইলে বলে পোষনা, যেটা বলে টাঙ্গাইল জেলা পোষনা। বাবা বাড়িতে মিষ্টি বানাইত, ভাড় বাঙ্ক আছে না, ওগুলো ফেরি করে বেশি। এই চমচম প্রথমে মাথায় করে যেত, পরে ভাড়ে করে নিয়ে যায়। বহুদিন বসে টোটাল এলাকার লোক বানাতে ছিল। তারপরে আস্তে আস্তে একটা সাইডে তোমার পাতি ছিল, পাতির ঘর দিয়ে রেল লাইনের ধারে ঝুমলি করে দোকান করে। টাঙ্গাইলে বেলাকোবা থেকে চমচম পাড়ি দেয় মার্কিন মুলুকেও। স্রষ্টারা বলছেন 3 দিন চমচম কিচ্ছু হবে না, অন্তত 3 দিন। এবং যত চমচম যত বাসি হবে, বাসি শব্দটা ব্যবহার না করে চমচম যত বয়স বাড়বে চমচমের, তত নাকি তার স্বাদও বাড়বে। যাই হোক, প্রথমে বলেছিলাম দেবী চৌধুরানী এবং চমচম বা ভবানী পাঠক এবং চমচমের সঙ্গে একটা মিল রয়েছে। মিল কিছুই না, মিল রাস্তার। যে চলার পথ কখনো দেবী চৌধুরানী ভবানী পাঠকের মন্দিরে নিয়ে যাচ্ছে, যেখানে মানুষরা হয়ে উঠছে ভগবান, মানুষদের পুজো করা হচ্ছে ভগবানের জন্য। সেই পথই আবার নিয়ে আসছে ভিটে মাটি ছাড়া মানুষের গল্পে, যে মানুষ ফিরে এসে নিজের ভিটে ছেড়ে এসে ফিরে আসে অন্য কোথাও। সেখানে তৈরি হয় বসতি, সেখানে তৈরি হয় তার শিল্প, সেখানে তৈরি হয় তার যাত্রা। তবে একটাই কথা, যাত্রা কখনো থামে না, চলা কখনো থামে না, এগিয়ে যেতে হবে। চড়াই বেতি, চড়াই বেতি, চড়াই বেতি।